আমি আসলে মনে করি কি যে আমাদের তো প্রায় 1 বছর হতে চলেছে, আর কয়েকদিন পরে 1 বছর হবে। তো মানুষের অধিকার আছে, যেই আত্মত্যাগের বিনিময়ে আমাদের সরকার গঠিত হয়েছে, আমরা 1 বছর এই দায়িত্ব নেওয়ার পর কি করলাম এটা আপনাদেরকে জানানোর দায়িত্ব আমাদের রয়েছে। তো আমি প্রথমে আপনাদের একটা কথা বলি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৈনন্দিন কিছু কাজ করেছি, আর কিছু কাজ করেছি যেটা আগের সরকারের আইন মন্ত্রণালয়গুলোকে করতে হতো না বা খুব কম করতে হয়েছে। তাহলে আমাদের কাজের ভলিউমটা বোঝা একটু সুবিধা হবে। যেমন একটা হচ্ছে, আমরা প্রধানত 4 ধরনের কাজ করেছি। একটা হচ্ছে আইনি সংস্কার, সেকেন্ড হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার, থার্ড হচ্ছে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ফোর্থ হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। আইনি সংস্কারের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে অনেকগুলো আইনি সংস্কার করা হয়েছে। প্রথমে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন। এই সংশোধন করে আমরা আইনটিকে ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করেছি। এই আইনে গুমকে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের অধিকার সুরক্ষা, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং বিচার কার্যক্রমকে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন আপিল, সাক্ষীর নিরাপত্তা এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করে স্বতন্ত্র জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মেধা, সুযোগের সমতা এবং যোগ্যতার ভিত্তিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। 3. দেওয়ানি কার্যবিধিতে সংশোধন করে দেওয়ানি বিচার ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হয়েছে। মৌখিক সাক্ষ্য গ্রহণের পরিবর্তে এফিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, অনলাইনে সমন জারি এবং মূল মামলার অধীনে রায় কার্যকর করা সহ আরও কিছু বিধান সংযুক্ত করা হয়েছে। 4. ফৌজদারি আইনে সংস্কার। ফৌজদারি আইনে সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা হয়েছে। সেই সাথে অভিযুক্তের অধিকারের নিশ্চয়তা, জেন্ডার সংবেদনশীল শব্দ পরিহার, তদন্ত প্রক্রিয়াকে জবাবদিহিতার আওতায় আনা, মিথ্যা মামলায় হয়রানি রোধ সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। 5. মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান সংযোজন। আইন সংশোধন করে নির্দিষ্ট কয়েক ধরনের মামলার ক্ষেত্রে বাধ্যতামূলক মধ্যস্থতার এবং প্রতি জেলাতে একজনের স্থলে 3 জন বিচারককে লিগ্যাল এইড অফিসে পদায়নের বিধান করা হয়েছে। এর মাধ্যমে আদালতের দীর্ঘ প্রক্রিয়ার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন। এই সংশোধনীর মাধ্যমে তদন্ত ও বিচার শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তদন্ত সম্পন্নে ব্যর্থতার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার জবাবদিহিতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাক্ষীদের সুরক্ষা, শিশু ধর্ষণ মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন এবং পুরুষ শিশু নিপীড়নকে অপরাধ হিসাবে স্বীকৃতি সহ বিভিন্ন যুগোপযোগী বিধান সংযুক্ত করা হয়েছে। পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালার সংশোধনী। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে বা জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবে। 8. সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। এটা আমরা একা করিনি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে করেছি। এটা প্রণয়ন করে পূর্বের সাইবার আইনের নিপীড়নমূলক ধারাগুলো এবং এসবের অধীনে দায়ের করা মামলাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। 10. বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন। বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন করে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করা হয়েছে। তাছাড়া অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন আমাদের দ্বিতীয় প্রকার কাজ। যেটা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা যা যা করেছি এটা বর্ণনা করছি। এক হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের স্বাধীনতা, যেটা আমরা বিচার বিভাগের স্বাধীনতা সবসময় বলতাম। এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা বিধিমালা করেছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পদ সৃজনের ক্ষমতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এটা মাজদার হোসেনের মামলা রায় ছিল, দীর্ঘদিন পর এটা করা সম্ভব হয়েছে। এছাড়া জুডিশিয়াল সার্ভিস সদস্যদের সরকারের আইন ও বিচার বিভাগে পদায়নের বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ফলে সরকারের নির্বাহী বিভাগের খামখেয়ালিভাবে পদ সৃজন করা বা পদ সৃজনে বাধা দেওয়া, ইচ্ছামতো একে তাকে ট্রান্সফার করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে যাবে। তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন। বিচার প্রার্থী জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণে দেশের সকল আদালত প্রাঙ্গণে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। মামলার সর্বশেষ অবস্থা, শুনানির তারিখ এবং আইন প্রক্রিয়া সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে হয়রানি কমেছে।
কেন্দ্রীয়ভাবে আদালতের কর্মচারী নিয়োগ, একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে দক্ষ কর্মচারী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম চালু করার নীতিমালা প্রস্তুত করা হয়েছে। আপনারা জানেন কোর্টে সাপোর্ট স্টাফদের সম্পর্কে কমপ্লেইন থাকে, এই জন্য ওরা দুর্নীতি করে, কারণ ওদের নিয়োগ প্রক্রিয়াতেই অনেক দুর্নীতি হয়। এই জন্য আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে করব। আমরা বিধিমালা করেছি, এটা প্রয়োজনীয় অ্যাপ্রুভাল পাওয়ার পর এটার মাধ্যমে আইন বিভিন্ন আদালতে কর্মচারী নিয়োগ করা হবে।